যোগীগুরুর অন্বেষণ। গুরুদেবের আশ্রম হইতে বহির্গত হইয়া নিগমানন্দ পুনরায় নানা স্থানে ভ্রমণ করিতে লাগিলেন। কোথায় তাহার যোগীগুরু মিলিবে তাহা জানা না থাকায় এখানে সেখানে ঘুরিয়া তিনি এক সময় কোটা রাজ্যের পার্বত্য প্রদেশে আসিয়া উপস্থিত হইলেন। এই পার্বত্যভূমি জনবিরল স্থানে বহু যোগী সন্ন্যাসীর আশ্রম আছে শুনিয়া নিগমানন্দ সতিশয় কষ্ট সহকারে ঘুরিয়া ঘুরিয়া গুরুর অন্বেষণে প্রবৃত্ত হইলেন। এদিকে এক শপথ সংকুল সংকীর্ণ পথে চলিতে চলিতে অনেক দূর অগ্রসর হইয়া বুঝিতে পারিলেন যে তিনি পথ হারাইয়া বিপথে আসিয়াছেন। তখন পশ্চাৎ দিকে ফিরিয়া যাওয়ার ভিন্ন গত্যন্তর নাই। অথচ দেহ এমন শ্রান্ত অবসন্ন হইয়া পড়িয়াছিল যে ফিরিয়া যাওয়া তাহার পক্ষে সম্ভব মনে হইল না। এদিকে সূর্য পশ্চিমে হেলিয়া পড়িয়াছে, সন্ধ্যার বেশি বিলম্ব নাই। অবস্থা বিবেচনা করিয়া নিগমানন্দ চিন্তিত হইয়া পড়িলেন। বৃক্ষরাজির ফাঁক দিয়া একটা খোলা জায়গা লক্ষ্য করিয়া তিনি তদমুখে অগ্রসর হইলেন এবং সেখানে এক বৃক্ষের নিম্নে তাহার অবসন্ন দেহ আপনা হইতে শিথিল ভাবে বসিয়া পড়িল। প্রখর সূর্যতাপে সমস্ত দিন পথ চলিয়া তৃষ্ণায় কণ্ঠ তালু শুষ্ক হইয়া গিয়াছিল। ক্ষুধার তো কথাই নেই। সেই বৃক্ষতলে বসিয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিলেন কোথাও কোনো ঝর্ণা দেখিতে পান কিনা। ঝর্ণার জলে তৃষ্ণা নিবারণ করাই যেন তাহার একমাত্র কর্তব্য মনে হইতেছিল। নতুবা প্রাণ তখনই যেন দেহ ছাড়িয়া যায়। এমন সময় দেখিলেন নাতি দূরে একটি সুন্দরী যুবতী দাঁড়িয়া রইয়াছে। এইরূপ স্থানে সেই যুবতীকে একাকী দেখিয়া নিগমানন্দ স্মৃত হইলেন। বিশেষত যুবতীর আকৃতি কোল ভিন্ন প্রভৃতি পার্বত্য জাতির নারীর মতো নহে, পরন্তু সুসভ্য ভারতীয় মহিলার মতো। এইরূপ জনবিরল পার্বত্য ভূমির অভ্যন্তরে প্রদেশে তাহাকে একাকী দেখিয়া নিগমানন্দ বিস্মিত অস্বাভাবিক হয় নাই, কিন্তু তিনি অতিমাত্রায় বিস্মিত হইলেন। যখন সেই যুবতী তাহাকে নিগমানন্দ সম্বোধন করিয়া ডাকিলেন, নিগমানন্দ তাহার আহ্বান শ্রবণ করিয়া তাহার দিকে অগ্রসর হইতে লাগিলেন এবং মনে মনে চিন্তা করিতে লাগিলেন সেই অপরিচিত যুবতী এমন পরিচিতির মতো তাহার নাম কেমন করিয়া জানিতে পারিল। এইরূপ চিন্তা করিতে করিতে তিনি তাহার সম্মুখে উপস্থিত হইলেন। তখন সেই যুবতী একটা পথ দেখাইয়া কহিলেন, এই পথে যাও, কিছু দূর গমন করিলে একটা কুটির দেখিতে পাইবে। সেখানে তোমার তৃষ্ণা নিবারণ ও আহারের ব্যবস্থা প্রাপ্ত হইবে। সন্ধ্যা সমাগত প্রায়, সুতরাং হিংস্র জন্তুর আক্রমণ হইতে রক্ষা পাইবার জন্য সন্ধ্যার অন্ধকার পূর্বেই তোমাকে সেখানে পৌঁছাইতে হইবে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া তাড়াতাড়ি গমন করো। রাত্রিকালে সেই স্থানে আশ্রয় পাইতে পারিবে। নিগমানন্দ যুবতীর কথা শুনিয়া তাড়াতাড়ি তাহার দর্শিত পথে চলিতে আরম্ভ করিলেন। তাহার সহিত বাক্যলাপ করিয়া বিস্মিত ও কৌতূহল নিবৃত্ত করিবার অবসর হইল না। সন্ধ্যা ঘনাইয়া আসিতেছিল, সুতরাং দ্রুত পদে চলিয়া যাহাতে আশ্রয়স্থলে অন্ধকার হইবার পূর্বে পৌঁছাইতে পারেন তাহাই চেষ্টায় তিনি তখন মনোনিবেশ করিলেন। অতঃপর দ্রুত গতিতে কিয়ৎদূরে গমন করিয়া দূর হইতে একটা পর্ণকুটির দেখিতে পাইলেন এবং তাহার নিকটে উপস্থিত হইয়া দেখিলেন পূর্বদিষ্ট সেই যুবতী কুটিরের সম্মুখে দাঁড়িয়া রইয়াছেন এবং তাহার নিকটে জল পরিপূর্ণ একটা ঘটি রইয়াছে। যুবতীকে তিনি পশ্চাতে ফিরিয়া আসিয়াছেন। যে পথে আসিয়াছেন তাহাও ঠিক একই দিকে একটু আধটুক আঁকা বাঁকা হইয়া আসিয়াছে। সুতরাং যুবতী তাহার পূর্বে কি করিয়া এ স্থানে পৌঁছিয়াছে ভাবিয়া নিগমানন্দ বিস্মিত হইলেন। যা হোক, নিগমানন্দ কুটিরের সম্মুখে উপস্থিত হইলে যুবতী তাহাকে ঘটির জল দ্বারা পা ধুইয়া কুটিরের মধ্যে প্রবেশ করিতে বলিল এবং তথায় তাহার জন্য আহার্য পানীয় রইয়াছে জানাইয়া তাহা গ্রহণ করিতে অনুরোধ করিল। যুবতীর বেশভূষা অতি সাধারণ রকমের হইলেও ভৈরবীর উপযোগী দেখিয়া নিগমানন্দ তৎপ্রদত্ত জলে পা ধুইবেন কিনা ইতস্তত করিতেছিলেন।
এমন সময় যুবতীটি ঘটি লইয়া তাহার পায়ে কতক জল ঢালিয়া দিল। নিগমানন্দ তখন নিজের সেই ঘটির জল ভালো করিয়া পা হাত মুখ প্রক্ষালন করিয়া কুটিরের মধ্যে প্রবেশ করিলেন। তখন সন্ধ্যা পার হইয়াছে, রাত্রির অন্ধকার চারিদিকে ঢাকিয়া ফেলিয়াছে। কুটিরের মধ্যে প্রবেশ করিয়া দেখিলেন একটি মাটির প্রদীপে মিটমিট করিয়া আলো জ্বলিতেছে এবং একখানি আসনের সম্মুখে একটি রেকারিতে কয়েকটি সন্দেশ, কিছু ফল, এক প্রকার কন্দ ও পার্শ্বে এক গ্লাস জল রহিয়াছে। তৃষ্ণার নিবারণানন্দে নিগমানন্দ অত্যন্ত কাতর হইয়াছিলেন। সুতরাং চিনির সন্দেশগুলি খাইয়া এক গ্লাস জল খাইতেই তাহার দেহ শান্তি অনুভব করিতে লাগিলেন। পরন্তু ফলমূলাদি গ্রহণে রাত্রি আহারের কার্য শেষ হইয়া গেল। অতঃপর নিগমানন্দ চিন্তা করিতে লাগিলেন, এই সাপোত সংকুল বনভূমিতে রাত্রিকালের বিশ্রামস্থল কোথায় পাইবেন। অমনি সেই তরুণী ভৈরবী তাহাকে কহিলেন, আজ রাত্রিতে এই স্থানে বিশ্রাম করো, কাল প্রত্যুষে আমি পথ দেখাইয়া দিব, সেই পথে সহজে লোকালয়ে পৌঁছাইতে পারিবে। ইহাতে নিগমানন্দ সম্মত হওয়ায় ভিন্ন উপায়ও ছিল না। কাজেই তাহার উত্তরে অপেক্ষা না করিয়া যুবতী সেই ক্ষুদ্র কুটিরের মধ্যে পাশাপাশি দুখানা কুশ নির্মিত মাদুর পাতিয়া দুজনের শয্যার ব্যবস্থা করিলেন। উভয় শয্যার মধ্যে এক হাতের কম ব্যবধান রহিল। তরুণ দণ্ডী সন্ন্যাসী, পার্শ্বে তরুণ ভৈরবীর শয্যা। ইহাতে নিগমানন্দ এক প্রকার অস্বস্তি অনুভব করিতে লাগিলেন। ফলে রাত্রি অধিক হইলেও তাহার নিদ্রা আসিল না। কিছুক্ষণ পর যুবতী কহিলেন, তোমার ঘুম হচ্ছে না, পা ব্যথা হয়েছে কি, পা টিপে দেব? যুবতীর এই কথায় পা টিপবার দিবার প্রস্তাবে নিগমানন্দ শিউরিয়া উঠিলেন এবং প্রকাশ্যে কহিলেন, না, পা ব্যথা হয় নাই, টিপিবার প্রয়োজনও নাই, আমি বাইরে গিয়ে শুইগে। যুবতী কহিলেন, এই হিংস্র জন্তু সমাকুল স্থানে তুমি বাইরে শুতে পারবে না, বরং আমি বাইরে গিয়ে শুই। যুবতীর এই প্রস্তাবে নিগমানন্দর নিকট নিতান্তই অশোভন মনে হইল। অতিথি কুটিরের মধ্যে থাকিবে আর কুটিরবাসী বাহিরে যাইবে, তাহার প্রাণ ইহাতে কিছুতেই সমর্থন করিতে চাহিল না। তিনি কহিলেন, না, তা হতে পারে না, তবে আমার কয়েকটি জিজ্ঞাসা আছে, তুমি যদি তার সদুত্তর দাও তাহলে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। যুবতী কহিল, কি জিজ্ঞাসা করো? তখন নিগমানন্দ তাহার প্রথম দর্শনব্যাধি তাহার মধ্যে সে সকল বিস্ময়ের কারণ জন্মিয়াছিল তাহা বর্ণনা করিয়া কহিলেন, আমি ইহার কিছুই মীমাংসা করিতে পারিতেছি না, অথচ কৌতূহল নিবৃত্তি হচ্ছে না। যুবতী কহিলেন, যাহাকে প্রথমে দেখিয়াছ সে আমি নই, সে আমার সঙ্গিনী। আমাদের উভয়ের চেহারা দেখতে অনেকটা এক রকম, বিশেষত করে দেখলে পার্থক্য ধরা যায়। বহু বৎসর পূর্বে আমরা উভয়ই ঘটনাচক্রে এক যোগীর হাতে এসে পড়ি। তিনি আমাদের দুজনকে প্রতিপালন করেন এবং যোগ সাধন পদ্ধতি শিক্ষা দান করেন। যোগ সিদ্ধা বলেই পূর্বদিষ্ট ভৈরবী ও আমি তোমার নাম ও তোমার সম্বন্ধে অনেক কিছুই জানতে পেরেছি এবং তুমি যে এই সাপোত সংকুল ভীষণ বনভূমির মধ্যে বিপদের সম্মুখীন হইয়াছিলে তা জেনে তোমার উদ্ধারের ব্যবস্থা করেছি। নিগমানন্দ কহিলেন, বহু বৎসর পূর্বে কিরকম? তোমাদের উভয়ের তরুণী, তোমরাই বা কতদিনের মানুষ যে বহুদিনের কথা বলছ? এত অল্প দিনে তোমাদের গুরুর শিক্ষার অধীনতা থেকে বেরিয়ে পড়লে এও তো এক প্রশ্ন। যুবতী হিসাব করিয়া কহিলেন, আমাদের উভয়ের বয়স ৮০ বৎসর ছাড়িয়াছে। আমরা উভয়ই কাশ্মীর দেশের ব্রাহ্মণ কন্যা। গুরুদেবের কাছেই উভয়ে ছিলাম। তার দেহত্যাগের পর স্বতন্ত্রভাবে বাস করছি। নিগমানন্দ তাহার এই কথা শুনিয়া সমাধিক আশ্চর্যিত হলেন। পরন্তু তিনি যোগীগুরুর অন্বেষণে ঘুরিতেছিলেন এবং এইরূপ সিদ্ধযোগিনীর সঙ্গ লাভ করিয়াছেন ভাবিয়া তাহার আশার সঞ্চার হইল। অতঃপর কিছুক্ষণ চিন্তা করিয়া কহিলেন, আমি যোগগুরুর অন্বেষণে বেরিয়াছি। আমাকে অনুগ্রহ করে আমি এই স্থানেই যোগ সাধনা শিক্ষা লাভ করতে পারি। মনে হয় ভাগ্যবশই আমি সেই পথ সদাশ্রয় পেয়েছি। সুতরাং আমার প্রার্থনা জানাচ্ছি যে আজ্ঞা করে সেই প্রতীক্ষায় রহিলাম। যোগিনী কিছুকাল তৃষ্ণাগম্ভীর অবস্থান করিয়া কহিলেন,
নারীর কাছে যোগ শিক্ষা পুরুষের কর্তব্য নয়, শাস্ত্রে উহা নিষেধ রহিয়াছে। যোগীগুরুর জন্যে তোমাকে বিশেষ বেগ পেতে হবে না। তুমি এদিকে আর বৃথা ভ্রমণ না করে কলিকাতায় যাও, সেইখানেই তোমার যোগীগুরু লাভ হইবে। নিগমানন্দ ইহাতে চিন্তিত হইলেন, কেননা কর্দক্ষহীন সন্ন্যাসীর পক্ষে অতদূর যাওয়া বহু কষ্টকর এবং বহু সময় সাপেক্ষ বিদায় তাহার মনে নিরাশার ছায়াপাত হইল। যোগিনী কহিলেন, কেন, ভাববার কি আছে? রেল ভাড়া তো সে আমি তোমাকে দেব। অতঃপর নিগমানন্দ চিন্তা করিতে করিতে নিদ্রিত হইয়া পড়িলেন। যখন নিদ্রাভঙ্গ হইল তখন প্রভাত হইয়াছে। প্রত্যুষে নিগমানন্দ স্নান শেষ করিয়া প্রস্থানের উদ্যোগ করিলেন এবং যোগিনীর পশ্চাৎ গমন করিয়া অতি অল্প সময়ে জিআইপি রেলওয়ে স্টেশনে রাস্তায় আসিয়া উপস্থিত হইলেন। তৎপর যোগিনী কহিলেন, এই রাস্তায় এই দিকে কিছু দূর গেলেই একটা স্টেশন পাবে, সেখানে কলিকাতার টিকিট করে গাড়িতে চলে যেও। এই বলিয়া অঙ্গুলি নির্দেশে গন্তব্যের দিক দেখাইয়া নিগমানন্দের হাতে কয়েকটি টাকা ও কিছু পয়সা প্রদান করিলেন। নিগমানন্দ কৃতজ্ঞতা জানিয়া চলিতে আরম্ভ করিলেন। রেল রাস্তা বহুদূর পর্যন্ত সোজা চলিয়া গিয়াছে। চলিতে চলিতে মাঝে মাঝে পশ্চাৎ দিকে তাকিয়া দেখেন যোগিনী সে স্থানে দাঁড়িয়া তাহার দিকে চাহিয়া রহিয়াছে। অবশেষে কিছু দূরে স্টেশনে দৃষ্টিগোচর হইল। কিছু দূর অগ্রসর হইতেই পশ্চাতে তাহাকে আর দেখিতে পাইলেন না। মনে তাহার কথাই চিন্তা করিতে করিতে স্টেশনে আসিয়া উপস্থিত হইলেন। ট্রেন আসিবার অধিক বিলম্বনায় জানিয়া টিকিট কিনিতে যাইয়া দেখিলেন কলিকাতার ঠিক ভাড়াটি যোগিনী তাহাকে দিয়েছে। যা হোক, যথাসময়ে নিগমানন্দ কলিকাতায় পৌঁছাইলেন।